হৃদ মায়া প্রেম গাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া। কাঠফাটা তপ্ত রোদের দুপুরের অতিষ্ঠ ধরনে সূর্যের তাপে যেটা মাথার উপর থাকে তখন মানুষের অবস্থা প্রায় সিদ্ধ আলুর মতন হয়। আমার অবস্থাও ঠিক সেদ্ধ আলুর মতন হয়েছে। হুম হুম আমার একার অবস্থা নয়, বরং অনুষ্ঠানে উপস্থিত প্রায় অধিকাংশ ছাত্রীছাত্রীর অবস্থায় এই মুহূর্তে সিদ্ধ আলুর মতন। প্রতিটা মানুষ এমন ঘেমে ঘুমে যা ইচ্ছে তাই অবস্থায়। উফ উফ, এই যে আমরা যারা মাঠে চেয়ার পেতে বসে আছি, শুধুমাত্র আমাদের অবস্থাটাই সেদ্ধ আলুর মতন হয়েছে। বাকিরা সবাই ভালোই আছে। স্টেজের বিশেষ অতিথিবৃন্দর জন্য বিশেষ যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা তোড়জোড়ভাবে করা থাকলেও মাঠে আসনে বসা শিক্ষার্থীবৃন্দদের জন্য তেমন একটা যান্ত্রিক ফ্যানের ব্যবস্থা ছিল না। যাও গুটি কয়েকটি ফ্যানের ব্যবস্থা রয়েছে, সেগুলো বেশ দূরে দূরে সেট করা, যার ফলে এই যান্ত্রিক ফ্যানের বাতাসে কোথায় কার গায়ে লাগছে আল্লাহ জানে। আর এদিকে এত অতিষ্ঠ গরমে আমার মেজাজ এবার সত্যি খারাপ হয়ে যাচ্ছে। গরমে আমি সব সহ্য করতে পারি, কিন্তু পায়ের জ্বালাপোড়া সহ্য হয় না একদমই। বলতে গেলে প্রচণ্ড গরমে আমার বডিতে তেমন সমস্যা হয় না, কিন্তু পায়ে ভীষণ রকমের জ্বালাপোড়ার সমস্যা হয়, যা এখনও হচ্ছে। খোলা মাঠের মঞ্চের পিছনের সারিতে প্রথম চেয়ারটাতে বসেছিলাম আমি। আমার সাথে আমাদের চট্টগ্রামের একটা নতুন বান্ধবী বসেছিল। ওর নাম সেয়া। তিনজনের হাতে একটা করে রজনীগন্ধা ডালার সাথে গোলাপ ফুল বাঁধা তোড়া ছিল। অন্য হাতে ছিল খাতার শক্তপোক্ত উপরের কভার পেজটা, যেটা দিয়ে নিজেদের অনবরত বাতাস করছিলাম গরম থেকে বাঁচার জন্য। আর স্টেজে বসা অতিথিবৃন্দের একের পর এক ভাষণ শুনে শেষ করছি। শরীরে গরম আর পেটে ক্ষুধা থাকতে মানবতার ভাষণে যতটা মনোযোগী হওয়া যায়, আমি ঠিক এই মুহূর্তে ততটাই মনোযোগী ছিলাম সংশ্লিষ্ট ভাষণে, যার জন্য প্রায় ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক রাস্তা খুঁজছিলাম এখান থেকে উঠে যাওয়ার জন্য। আমার চেষ্টা বরাবরই ব্যর্থ হচ্ছিল। চারপাশে সিনিয়রদের পাহারা, নড়াচড়ার জন্য ব্যর্থতায় আর অমনোযোগিতায় ফের ঘাড় ঘোরালাম স্টেজের দিকে। সারিবদ্ধভাবে সকলে বসা সেখানে। আমাদের বিশেষ অতিথিবৃন্দরাও রয়েছে সেখানে। প্রিন্সিপাল স্যার আরাফ খান, নেহাল খান, হৃদ খান সবাই আছে একের পর এক বসা অবস্থায়। তবে সবচাইতে বেশি যেটা আমার নজর কেড়েছে সেটা হলো হৃদ খানের পরিবার নাকি বংশগত সূত্রেই তারা চট্টগ্রামবাসী, আর পারিবারিকভাবে অর্ধেক পরিবার নাকি হৃদ খানের সাথে ঢাকায় থাকে, আর বাকি অর্ধেক পরিবার নাকি চট্টগ্রাম শহরে থাকে নেহাল খানের সঙ্গে। তার মানে হৃদ খানের বাবা মা একসঙ্গে থাকেন না। এবার কেন তারা একসঙ্গে থাকেন না সেটা আমি আরও অনেক পরে জেনেছিলাম। আচ্ছা যাই হোক, এবার মূল কথায় আসি। বংশগতভাবে তারা রাজনীতি করে, সেই ব্রিটিশ আমল থেকেই রাজনীতির খাতায় নাম তাদের। হৃদ খানের বর্তমান কলেজের ফাংশনে অ্যাটেন্ড করার মূল উদ্দেশ্য হলো বাপদাদাকে রাজনৈতিক বিষয়ে সমর্থন করা। বাবা নিহাল খান বর্তমান চট্টগ্রাম সদরের মন্ত্রী, জাতীয় সংসদ সদস্যের আসনপ্রাপ্ত নেতা হওয়ায় তিনি চট্টগ্রামে থাকেন বাবা আরাফ খান ও বাকি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে। হৃদ খান ঢাকা থাকেন মাকে নিয়ে। তবে ওনাকে প্রায়শই নিজের বাবার সঙ্গে দেখা যেত বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অবস্থায়। আমাদের কলেজের ফাংশনটাও ছিল হৃদ খানের জন্য তেমন একটা ফাংশন, উদ্দেশ্য মাত্র বাবাকে সমর্থন করা। আমার এই বিষয়ে সঠিক ধারণা ছিল না, তবে বলতে হবে লোকটাকে হৃদ সত্যি অনেক দারুণ দেখতে, ফিদা হওয়ার মতো সকল দিক দিয়েই। আপাতত আমার মনোযোগ ওনার মধ্যেই ছিল। এই যে এই মুহূর্তে উনি হৃদ ওনার বাবার পাশে বসে গম্ভীর মুখে নিজের দাদা ভাইয়ের ভাষণ মনোযোগ সহকারে শ্রবণ করছে, এই বিষয়টিও চোখে লাগার মতন ছিল। উনার গাম্ভীর্য, উনার পার্সোনালিটি সব কিছুই মনোমুগ্ধকর। আর এই জন্য আমার আশেপাশে প্রায় অনেক মেয়ে স্টেজে ছবি তোলার বাহানায় শুধু জুম করে তার ছবি তুলছে। আর আমি সেটা দেখছি আর মনে মনে কি ভাবছিলাম জানেন? শুনতে হাস্যকর লাগলেও এটাই সত্যি যে সেদিন আমি পেছনের সারিতে বসে বসে শুধু লোকটার কয়টা গার্লফ্রেন্ড থাকতে পারে সেটার হিসাব করছিলাম। আরে ভাই, আপনিরাই বলুন না কেন, সুন্দর মানুষ চোখে পড়লে সর্বপ্রথম আমাদের মাথায় এই কথাই আসে যে তার হয়তো কোটিখানিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে। তাছাড়া একজন সুদর্শন নেতা বলে কথা, নিশ্চিত তার বস্তা ভরে ভরে গার্লফ্রেন্ডও আছে।
নেতারা কি আর ভালো চরিত্রের মানুষ হয় নাকি? তলে তলে যে কত ঘাটের পানি খায়, এরা তার হিসাব এরা নিজেরাও দিতে পারবে না। রিদ খানের করা অপমানটার জন্য আমি সেদিন তাকে একদল দুশ্চরিত্র নেতাদের দলে ফেলে মনে মনে বেশ শান্তি পেয়েছিলাম। কিন্তু কেন কে জানতো আমার এই শান্তিটা মাত্র অল্প সময়ের জন্য স্থায়ী ছিল। রিদ নামক লোকটার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল সুলতানা ম্যামের অফিসে। বিকাল তখন ৩টার ঘরে। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে আমি গিয়েছিলাম ম্যামের কাছ থেকে আমার ব্যাগ আর আরিফ ভাইয়ের ফোন ফিরিয়ে আনতে, যেটা আমি তখন তাড়াহুড়ায় ভুলে এসেছিলাম ম্যামের কাছে। জুই আমার জন্য কলেজ গেটে অপেক্ষা করছিল সিয়ার সাথে। বাকি স্টুডেন্টরাও যার যার মতো করে বাসায় ফিরে যাচ্ছিল। আমরাও চলে যাব, কিন্তু ব্যাগের জন্য পুনরায় ফিরে আসতে হয়েছে আমাকে সুলতানা ম্যামের কাছে। দরজার বাহিরে দাঁড়িয়ে ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে ভিতরে ঢুকতেই হতভম্ব হয়ে যায় আমি। এতক্ষণ যাও একটু সাহস ছিল মনে, এখন পুরোপুরি নার্ভাস আর চুপসে যাই কক্ষের ভেতর রিদ খানের উপস্থিতি দেখে। প্রচণ্ড হাঁসফাঁস করে চোখ তুলে রুমের উপস্থিত ৩টা মানুষকে দেখেই নেই। রিদ খান ল্যাপটপের সম্মুখে বসে কিছু একটা দেখছেন, আর ওনার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা রিদ খানকে ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখতে সাহায্য করছে বুঝিয়ে বুঝিয়ে বলে। আমি বুঝলাম হয়তো তারা জরুরি কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছে। আমি রুমে ঢুকতেই প্রথমে চোখাচোখি হয়েছিল রিদ খানের সঙ্গে। সেজন্য তখনকার অপমানিত চোখে লজ্জাটা বেশি লেগেছিল আমার। অতিরিক্ত টেনশন আর নার্ভাসনেসের জন্য ওনার উপর থেকে দৃষ্টি সরিয়ে ম্যামের দিকে তাকালাম। আমার দিকে তাকিয়ে আছে কপাল কুঁচকিয়ে। আমাকে দেখে ম্যাম বলে উঠলেন, "কি চাই?" আমি হাঁসফাঁস করে আর চোখে রিদ খানের দিকে তাকাতে চাইলাম। দেখলাম উনি এক পলক আমাকে দেখে পুনরায় নিজের কাজে মনোযোগী হয়ে গেছেন ইতিমধ্যে। তার মানে আমার দিকে আপাতত ওনার কোনো মনোযোগ নেই। আমি অস্বস্তিতে হাঁসফাঁস করে ধীর গলায় বললাম ম্যামকে, "ম্যাম, আমার ব্যাগ আর ফোনটা চাই।" "ও, তোমার ব্যাগ আর ফোন আমি টিচার্স রুমে রেখে এসেছিলাম তখন। তুমি অফিস সহকারী সাজিদকে বলো আমার কথা, সে তোমার ব্যাগ আর ফোন দিয়ে যাবে। যাও।" "জি ম্যাম।" জড়তা নিয়ে মাথা নাড়িয়ে ম্যামকে সম্মতি দিয়ে আর কোনো দিকে না তাকিয়ে চলে যেতে চাইলাম চুপিসারে। সোজা ঘুরে বের হতে চাইলে তখন শুনলাম রিদ খানের গম্ভীর গলা, "আপনি খেয়েছেন?" একজন অপরিচিত মানুষ আমার খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করছে, বিষয়টি আমার কাছে বেশ অবাক করা ছিল। তাই পিছনে ঘোরার সাথে সাথে রিদ খানের উদ্দেশ্যে মৃদু স্বরে বলে ফেললাম, "না স্যার।" আমার উত্তরের সাথে সাথে তৎক্ষণাৎ আরও একটি উত্তর আসলো আমার কানে পাশ থেকে। রিদ খানের কথার উত্তর দিয়ে সুলতানা ম্যাম বলল, "না স্যার, খাবো একটু পর।" বুঝলাম ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছি আমি। "আপনি খেয়েছেন?" এর কথাটা রিদ খান আমাকে নয়, বরং সুলতানা ম্যামকে জিজ্ঞাসা করেছিল। আমি মাঝখান থেকে বিনা দাওয়াতি মেহমান হয়ে গেলাম তাদের মধ্যে। না বুঝে অন্যের কথার উত্তর দিয়ে নিজের লজ্জিত হলাম। উফ উফ, কি লজ্জা, কি লজ্জা! আসলে বিভ্রান্তিকর লজ্জাজনক পরিস্থিতি কাকে বলে সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম রিদ খানের সামনে। আজও আমার সেদিনের লজ্জাজনক পরিস্থিতির কথা মনে হলে হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করে। উফ উফ, কি লজ্জাটাই না পেয়েছিলাম! আমি লজ্জায় কারো দিকে তাকাতে পারছিলাম না, বরং লজ্জিত হয়ে আমি যখন নিজের দৃষ্টি লুকাতে ব্যস্ত, ঠিক তখনই শুনলাম রিদ খানের পুনরায় গম্ভীর গলার স্বর। তিনি ম্যামকে বললেন, "আপাতত আপনার এখানের কাজ শেষ ম্যাডাম, যান আপনি গিয়ে খেয়ে আসুন, বাকিটা আসিফ দেখে নেবেন।" ম্যাম আপত্তি করে বলতে চাইল, "জি স্যার, কিন্তু আপনার..." ম্যাম কথা বলতেই তিনি পুনরায় বললেন, "আপনি এখন আসতে পারেন ম্যাডাম।" ওনার অবদ্ধ গলায় আমি চমকে উঠে চোখ তুলে তাকাতে চোখাচোখি হলো দুজনের। তার মানে এতক্ষণ যাবৎ উনি আমার দিকে তাকিয়ে কথাগুলো ম্যামকে বলছিল। প্রচণ্ড অস্বস্তি নিয়ে দ্রুততার সঙ্গে নিজের দৃষ্টি নিচে নামিয়ে নিলাম। এতক্ষণ যাবৎ বোকার মতো ওনাদের সামনে দাঁড়িয়ে আছি। বিষয়টি বোধগম্য হতেই আমিও ম্যামের পেছন পেছন বের হতে চাইলাম। পিছন ঘুরতেই রিদ খানের ডাক কানে আসলো তৎক্ষণাৎ, "আপনি থাকুন মিস।" আমি এবার আর বোকার মতো আর দাঁড়ালাম না। ভাবলাম এই কথাগুলো মনে হয় সুলতানা ম্যামকে বলেছেন তিনি। তাই ভালোই ভালোই চলে আসতে চাইলে রিদ খানের শক্ত গলার ধমকে মুহূর্তে কেঁপে উঠলাম আমি। "এই মেয়ে, তোমাকে থাকতে বলছিলাম না? কোথায় যাচ্ছ তুমি?" ধমক খেয়ে সাংঘাতিক চমকেছিলাম আমি।
লোকটা তো সুবিধার নয়, সাংঘাতিক অসুবিধার মানুষ। চেনা নেই জানা নেই একটা অপরিচিত মেয়েকে এত জোরে ধমক দিবে! আল্লাহ! সকালে প্রিন্সিপাল স্যারের রুমে অপমান করলো, আর এখন শাসাচ্ছে। কিন্তু কেন? কি দোষ করেছি আমি? নাকি আমরা পূর্ব পরিচিত? কই, আমার তো কিছুই মনে পড়ছে না জীবনে কখনো এই ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে বলে। লোকটার ধমকে আরও সিঁটিয়ে গেলাম আমি। বুকের ভেতর ভয় নামক হৃৎপিণ্ডটা কেমন ধুকপুক করে সারা শরীরে লাফালাফি করে জানান দিচ্ছে যে কোনো সময় কাঁপতে কাঁপতে আমাকে অজ্ঞান করে দিবে সেটা। অতিরিক্ত ভয়ে যেমন মানুষের দিশাহারা হয়ে যায়, আমার অবস্থাও ঠিক তেমনই ছিল। অতিরিক্ত ভয়ের কারণে মুখ দিয়ে তেমন কোনো কথা বের হচ্ছিল না। হাত পা ঠান্ডা অনুভব করছিলাম। গলা দিয়ে তেমন কথা বলার জোর পাচ্ছিলাম না নার্ভাসনেসের জন্য। তারপরও নিভে যাওয়া গলায় একটু করে পিছন ঘুরে বলেছিলাম, জি আমাকে। তৎক্ষণাৎ শক্ত গলার উত্তর আসলো ওনার, ইয়েস ইউ কাম হেয়ার, এদিকে আসো। ছেড়ে রাখা শাড়ির আঁচলটা একটু চেপে ধরে নত মস্তিষ্কে 2 কদম এগিয়ে ওনার হৃদ সম্মুখে দাঁড়াতেই উনি বললেন, পেছনের সারিতে বসার মতো কি পড়াশোনাতেও পিছিয়ে আছেন নাকি আপনি? চমকে উঠে লোকটার দিকে তাকালাম। ভাসা ভাসা চোখে শুধু চমকিয়েছি বললে ভুল হবে, ভীষণভাবে হতবাক হয়েছি যে এত মানুষের ভিড়ে কি লোকটা আমাকে লক্ষ্য করেছিল, যে আমি কোথায় বসেছিলাম। দেখতে পেয়েছিল আমি পিছনের সারিতে বসেছিলাম। সেটা অবশ্যই দেখতে পেরেছেন। না দেখতে পেলে এই মুহূর্তে কি করে আমাকে খোঁচা দিত আমার পেছনে বসা নিয়ে। আমার হতভম্ব চেহারার দিকে তাকিয়ে উনি ফের প্রশ্ন করেন আমাকে, মিস না মিসেস? ওনার কথার মানে বুঝতে পারলাম না। পরে অবুঝ গলায় বললাম, হুম মম। ম্যারেড অর আনম্যারেড? জি আনম্যারেড। মানে সিঙ্গেল? ওনার কুঁচকানো কপালের দিকে তাকিয়ে বুঝলাম আমার কথাটা ওনার মন মতো হয়নি। হয়তো অন্য কোনো উত্তরের প্রত্যাশা করেছিলেন, এমন টাইপ হবে। আমি ওনার দৃষ্টিতে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে জানাই, হুম মম। আমার কথায় উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। পাশের লোকটাকে ডেঙিয়ে আমার সম্মুখে এসে দাঁড়ালেন। ঠেস দিয়ে আক্রোশের হেয়ালি গলায় বলে, আজকাল বিবাহিত অবিবাহিত মেয়েদের চেনার উপায় নেই। সবাইকে দেখতে কেমন একই রকম লাগে। এজন্য আজকালকার মেয়েগুলো সহজে মিথ্যা বলে নিজেদের সিঙ্গেল দাবি করতে পারে, তাই না? আচ্ছা যাই হোক, সেই সব কথা থাক। আপনি নিশ্চয়ই অবিবাহিত, মানে সিঙ্গেল নারী হবেন। আর আমাকেও সত্যি বলেছেন, এটাও আমি বিশ্বাস করি। তবে আমার মিঙ্গেল প্রতারক একজন বিবাহিত মহিলাকে চাই। আপনি সে নন, তাই আমার আপনার প্রয়োজন নেই। আপনি আসুন। পরপর কথায় হা হয়ে গেলাম আমি। সবগুলো কথায় কেমন মাথার উপর দিয়ে গেল। ছেলেরা অবিবাহিত সিঙ্গেল মেয়ে খোঁজে নিজের জন্য, আর এই লোক বিবাহিত মিঙ্গেল মহিলা খুঁজছে নিজের জন্য পরকীয়া করতে। ছি, কি খারাপ এই লোক! পরকীয়া করার জন্য শেষে কিনা বিবাহিত মহিলাদের খোঁজ করছে। এত রুচি খারাপ নেতাদের অবশ্য চরিত্র খারাপ হয়। প্রচণ্ড ঘৃণায় গা শিরশির করে ওঠে আমার। যাও লোকটার উপর চোখের দেখায় ভালো লেগেছিল যতটা, কিন্তু লোকটার রুচি সম্পর্কে জেনে ততটাই গা ঘিন ঘিন করে ওঠে অরুচিতে। লোকটার চরিত্র খারাপ, এই কথাটি সর্বপ্রথম আমার মস্তিষ্কে সেদিন ঢুকেছিল হৃদ খানের বিরুদ্ধে। খুশি হওয়ার কথা ছিল আমার। জীবনটা কোনো নাটক বা সিনেমার কাহিনী ছিল না যে নায়িকাদের মতো নাটক করে ভূমিকা করে সব কিছু উড়িয়ে দেব। বরং আমি ওনার কথাগুলো বাস্তব ভিত্তিতে নিয়েছিলাম। পরপর কথাগুলো আমার কাছে বেশ অন্যরকম লেগেছিল। বাস্তবে আমাদের সাথে কোনো পুরুষ যদি হঠাৎ দেখায় এমনভাবে কথা বলে, তাহলে আমরা তার সম্পর্কে ঠিক দুটো ধারণা করি। এক, হয়তো সামনের লোকটা পাগল, আর নয়তো তার ক্যারেক্টারে সমস্যা আছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। হৃদ খানকে পাগল বলার প্রশ্নই ওঠে না, কারণ হৃদ খানকে অত্যন্ত ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে দেখেছিলাম আমি। তাই দ্বিতীয় কারণটাই আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল হৃদ খানকে নিয়ে। আমি যখন হৃদ খানের ক্যারেক্টার নিয়ে চিন্তাভাবনায় বিভোর ছিলাম, ঠিক তখনই আমার ধ্যান ভাঙে আবারও ওনার প্রশ্নে, নাম কি? লোকটার হঠাৎ প্রশ্নে আবারও অবাক হয়েছিলাম, কারণ ওনার সামনেই তো সকালে ওনার দাদাভাইকে আমি আমার নামটা বলেছিলাম। তখন কি উনি শুনতে পায়নি আমার নামটা, নাকি নাটক করছে আমার সাথে? জি আমার। আপনার কি মনে হয় আমার নাম আপনার কাছে জানতে চাইব? লোকটার তেড়ামি কথায় বুঝলাম হৃদ খান মোটেও সহজ মানুষ নয়। আমার মতন অপরিচিত মানুষের সাথে যদি এমন তেড়ামি হয়, তাহলে পরিচিত মানুষের সাথে এই লোক কতটা তেড়ামি করে আল্লাহ জানে।
এত তেড়ামি করার জন্য এই লোকের একটা গার্লফ্রেন্ড টিকেছে কি না কে জানে। তাছাড়া আমার মনে হচ্ছে লোকটা আমার নামটাও জেনে তেড়ামি করছে। আমার কাছে পুনরায় জিজ্ঞেস করছে। এজন্য আমি রিদ খানকে পরীক্ষা করার জন্য মিথ্যা একটা নাম বলে ফেলি চট করেই। ইসরাত জাহান নামটা বলেই ভয় ভয় নিয়ে তাকালাম ওনার দিকে। যদি মিথ্যা নাম বলার অপরাধে আবারও ধমক দেয় আমাকে সেই ভয়ে। কিন্তু না, লোকটা তেমন কিছুই করল না, বরং স্বাভাবিক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, যেন উনি কোনো কারণে হতাশ হলো আমার এই উত্তরে। ওনার হতাশ হওয়া ফেসটা দেখে বুঝলাম উনি সত্যি সত্যি আমার সকালবেলা বলা নামটা শোনেননি। হয়তো কাজের মাঝে ছিল বলে আমার নামটা লক্ষ্য করেনি তখন, এজন্য হয়তো পুনরায় আমার কাছে নামটা শুনে শিওর হতে চেয়েছিল কিছু নিয়ে। কিন্তু আমি ওনাকে পরীক্ষা করতে গিয়ে ভুল নাম বলে ফেললাম। এখন সত্যিকারের নামটা বললে নিশ্চয়ই উনি আমাকে মিথ্যাবাদী বলে মনে করবেন। এজন্য চুপ করে গেলাম নিজের নামটা ওনাকে না বলে। সুন্দর, তবে আমার পছন্দ নয়, আউট। আবারও অপমান! লোকটার কি আর কোনো কাজ নেই নাকি? যখন তখন আউট আউট বলে অপমান করে আমাকে। আমি কি ইচ্ছে করে এখানে ছিলাম নাকি? বরং উনিই তো আমাকে একের পর এক প্রশ্ন করে এখানে আটকিয়েছেন বারবার। মনে মনে অনেকটা চটে গেলেও মুখে প্রকাশ করলাম না কিছু, বরং নম্রভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে রুম থেকে বের হতে চাইলে ফের শুনলাম রিদ খানের প্রশ্নসিত গলার স্বর। তিনি আমাকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার সব মেয়েরাই কি বেয়াদব, প্রতারক, ঝগড়াটে হয়, নাকি ভালো মেয়েও পাওয়া যায়? ব্রাহ্মণবাড়িয়াকে অপমান করেছিল সেদিন রিদ খান, তারপরও জোর গলায় লোকটাকে কিছু বলতে পারিনি। এমনিই লোকটা বারবার ব্রাহ্মণবাড়িয়ার সম্পর্কে আজে বাজে কথা বলে, আমাদের বদনাম রটাচ্ছে। এখন আমি যদি পাল্টা উত্তর করতাম তাহলে লোকটা নিশ্চিত আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলতো, এই তো তুমি ব্রাহ্মণবাড়িয়ার বেয়াদব ঝগড়াটে মেয়ে। শুধু নিজের মাতৃভূমি বদনাম হবে বলে রাগ চেপে হনহন করে বেরিয়ে পড়েছিলাম লোকটার সামনে থেকে। সে হয়তো আরও যা তা বলে আমাকে আরও অপমান করতো সেখানে থাকলে। আমার হাতে দুটো লাল গোলাপ আছে, এইগুলো কিছুক্ষণ আগে আমাদের কোচিংয়ের এক সিনিয়র ভাই দিয়েছে। সে বরাবরই আমাকে প্রেম নিবেদন করে যাচ্ছিল গত 1 মাস ধরে। আমি তার ডাকে সাড়া দিইনি কখনো। না দেওয়ার পেছনে যথেষ্ট কারণও ছিল। আমি বিবাহিত মেয়ে, আর বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না, ঠিক তেমনি মানায় না তাদের হাতে প্রেমপত্র, সেটাও। কিন্তু এই কথাটা বুঝব কি করে গর্দভ ছেলেদের? বিগত 1 মাস ধরে কোচিংয়ের ভাইয়াটি আমাকে এটা সেটা বলে জ্বালাতন করতো এতদিন, কিন্তু আজ তো সরাসরি ফুল আর চিঠি দিয়ে বসলো এক সিনিয়র আপুকে দিয়ে। আমি প্রথমে নিইনি, পরে আমার অনুপস্থিতিতে এই সব আমার ব্যাগে রেখে গেছে। সেটা আমি মাত্রই ব্যাগ খুলে বুঝতে পারলাম। সকালে কোচিং ক্লাস শেষ করে কলেজে যাওয়ার পথে আইসক্রিম খেতে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেলাম। সেই থেকে এগুলো আমার হাতে। জুই, সে তো এক ঝুড়ি প্রশ্ন খুলে বসে আছে আমার সম্মুখে। দুহাতে আইসক্রিম নিয়ে হাতে চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলে কাঁধে কলেজ ব্যাগটা চাপালাম। অন্য খালি হাতটা দিয়ে দোকানদারের বিল পরিশোধ করে চট করে জুই থেকে কোন আইসক্রিমটা নিয়ে বললাম। বিনা বাক্য ব্যয়ে সামনের দিকে ঘুরে যেতেই জুইও দ্রুত তার পা চালায় আমার সাথে। আমি এক হাতে ফুল আরেক হাতে চিঠি নিয়ে আইসক্রিম মুখে তুলতেই পাশ থেকে ক্ষিপ্ত জুইয়ের চিল্লিয়ে উঠল নিজের করার প্রশ্নের উত্তর না পেয়ে। চিৎকার করে বলল, অসভ্য মাইয়া, বলবি কিছু? তোরে এসব কে দিছে? তুই কি লুকিয়ে প্রেম করছিস? জুঁইয়ের কথায় রাগ হলো না, বরং হতাশায় বুক ভার হলো। আমার অনেক ইচ্ছা ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করব, কিন্তু আমার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল আধার রাতের হঠাৎ বিয়েতে। হয়তো আমার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ ফুল পেয়ে চিন্তাভাবনা করতাম সিনিয়র ভাইয়ের সাথে প্রেমটা করব কিনা। কিন্তু হায় আমার অসহায়ত্ব! নামধাম কিচ্ছু জানি না এমন এক ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হলো। তার জন্যই আমার কাছে দুনিয়ার সকল পুরুষই হারাম হয়ে আছে, অথচ হালাল পুরুষের চেহারাটা অবধি মনে নেই। গায়ে কলেজের সাদা ড্রেস, রাস্তার ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে হাতে ফুল আর চিঠির দিকে তাকিয়ে হতাশ গলায় জুঁইয়ের প্রশ্নের উত্তর দিয়ে বললাম, প্রেম করার ভাগ্য আমার নেই। আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে এক অচেনা হালাল পুরুষের জন্য। আমার ভারী কথাগুলো হয়তো জুঁইয়ের মস্তিষ্ক ক্যাচ করতে পারল না। কি বলছি সেটা নিয়ে বোঝার কথাও না। আমার হঠাৎ বিয়েটাও তো আজও লুকায়িত জুঁইয়ের কাছ থেকে, তাই ও বুঝবে কি আমি কি বলছি? কি বলছিস আবোল তাবোল, ঠিক করে বল।
এসব কে দিয়েছে? সত্যি করে বলবি ঋতু, তুই কি প্রেম করছিস কারোর সাথে? না। তাহলে? আর কথা ঘোরালাম না আমি। সোজাসাপটা উত্তরে হাঁটতে হাঁটতে বললাম, রিফাত ভাইয়া দিয়েছে। এসব আমি নিতে চাইনি, তাই তার এক মেয়ে ফ্রেন্ডকে দিয়ে আমার ব্যাগে রাখিয়েছেন। এখন টাকা বের করতে গিয়ে মাত্র দেখলাম। আমার কথায় খানিকটা চমকে ওঠার মতন করে অধৈর্য গলায় জুই বলল, রিফাত ভাই দিয়েছে মানে? কাশিম স্যারের ছেলে সুন্দর রিফাত ভাইয়ের কথা বলছিস তুই? জুইয়ের হালকা পাতলা উত্তেজনায় সম্মতি দিয়ে বললাম, হোম মম। ও মাই গড, সিরিয়াসলি ঋতু? কোচিংয়ের সবচেয়ে হ্যান্ডসাম রিফাত ভাই তোকে পছন্দ করে? রিয়েলি ঋতু, তুই কি ওনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবি? দায়সারা উত্তরে বললাম, না। কেন? এমনি ওনাকে আমার পছন্দ না, তাই। এত সুন্দর ছেলেকে তুই না করছিস কেন? সুন্দর ছেলে বলেই না করছি। বেশি সুন্দর ছেলে পেলে আমার হজম হয় না। সুন্দর ছেলে মানে সে নিজেকে আমার থেকে বেশি দাম দিবে সুন্দর বলে। আমি আমার থেকে অসুন্দর ছেলে বিয়ে করব, তারা যেন নিজেকে নিয়ে অহংকার করতে না পারে, বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে এবং বউ 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 করে শুধু আমাকে ভালোবেসে যাবে, ব্যাস। ও আচ্ছা, এত গভীরে তোর চিন্তাভাবনা। ওকে, নাইস চিন্তাভাবনা। তার মানে তুই কালো, বেঁটে আর বয়স্ক ভুঁড়িওয়ালা লোককে বিয়ে করবি, এই তো? সুন্দরী বউ বলে যে তোকে সারাক্ষণ আদর করবে, এমনটাই তো তোর চাওয়া, তাই না? যা, অতি শীঘ্রই পেয়ে যাবি তোর বয়স্ক ভুঁড়িওয়ালা জামাই, বেটে মোটা করে জামাই। তার দোয়া করে দিলাম। জুয়ের কথায় ভুরু কুচকে তাকাই আমি। মেয়েটা সবসময় দুই লাইন বেশি বুঝে কথা বলে। এই মাইয়া আমারে দোয়া দিচ্ছে নাকি বদদোয়া? রাগে ওর দিকে তাকিয়ে কটমট করে বলি, তোরে বলছি আমি বেটে বয়স্ক ভুঁড়িওয়ালা লোক বিয়ে করব? তুই জানোস আমার জামাই দেখতে কত লম্বা? আমি তার কাঁধের সমান হই, এত লম্বা সে। দুই হাত ছড়িয়ে দেখিয়ে বললাম, আর তার বডি তো মাশাল্লাহ। আসছে আমার জামাই বুড়ো ভুঁড়িওয়ালা বলতে? আমার জামাইরে বুড়ি বলতে কিচ্ছু নাই। শোন, নিজের চিন্তা কর, তোর বদদোয়া আবার তোর উপরে না পড়ে যায়, খবিস মাইয়া। আমার এত বড় জামাইরে বেটে বলতে আসছে, তার ফাজিল শালি। যা তুই। কথাগুলো বলতে বলতেই থেমে যাই আমি। মুখ ফসকে কথায় কথায় ভুলটা করে ফেললাম বুঝতেই হাতের ফুল আর চিঠি আর আইসক্রিম নিয়ে চমকে উঠে উদ্বিগ্নতায়। আল্লাহ, আমি এবার শেষ। মৃদু স্বরে চিৎকার করে দুই হাতে মুখ চেপে ধরলাম ভয়ে। জুই যে মানুষ, আমাকে আস্ত রাখবে না আর। আমার পেট থেকে একটা একটা করে কথা বের করে ছাড়বে। আমি ভয় তাড়ানোর উত্তেজিত ভঙ্গিতে হতবাক জুইকে ফেলে হঠাৎ তোই দৌড় লাগালাম জুয়ের থেকে পালিয়ে বাঁচতে। কয়েক সেকেন্ড দৌড়াতেই কানে আসলো জুয়ের রাগান্বিত স্বর। আমার পিছন পিছন রেগে মেগে ফায়ার হয়ে আমাকে ডাকছে আর বলছে আমার জামাই কোথা থেকে আসলো সেটা বলে যেতে, নয়তো আজ আমাকে আস্ত ছাড়বে না। আমার পেট থেকে একটা একটা করে কথা বের করে ছাড়বে, নয়তো আজকে আমাকে আস্ত রাখবে না। দৌড়ানি থামেনি, ভয়ের তাড়নায় দৌড়াতে থাকলাম। শুধু শুধু মুখ ফসকে এত বড় ভুলটা কিভাবে করলাম আমি? এবার যদি জুই সবাইকে বলে দেয় তো নিশ্চিত আমাকে সবাই মেরে ফেলবে। আব্বুর কানে গেলে তো আমি শেষ, রক্ষা আর নেই। আল্লাহ তুমি সহায় হও, মনে মনে আল্লাহর নাম নিয়েই দৌড়াচ্ছিলাম। আগামীতে কি হবে সেই ভেবে ভয়ে টান টান উত্তেজনায় বর্তমানের অবস্থাটাও ভুলে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম আমি কলেজ ড্রেসে রাস্তায় দৌড়াচ্ছি। আসলে মানুষের মনে যখন ভয় বাসা বাঁধে তখন তার মস্তিষ্ক নাকি অচল হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। ভয় এতটাই ছিল যে বর্তমান অবস্থার কথাটা ভুলে হুমড়ি খেয়ে পড়লাম কারো গায়ে। হঠাৎ আমার ধাক্কায় লোকটা খেই হারিয়ে গড়াগড়ি করে দুজনেই চিৎপটাং হয়ে রাস্তায় পড়লাম। বলতে গেলে ফ্রিতে ছোটোখাটো একটা বাংলা সিনেমার সিন হয়ে গেল। আমি নিচে সে উপরে, আহা কি দৃশ্য! তবে আমার কাছে বেশ রোমান্টিক না হলেও সামনের মানুষটা রেগে যাওয়ার মতো যথেষ্ট মজাদার ছিল সিনটা। হয়েছিল তাই। লোকটা আমার উপর রেগে মেগে ফায়ার হয়ে গিয়েছিল, হুমকি ধামকি সব কিছু দিয়ে বসেছিল, তবে সেটা চাপা স্বরে। পাবলিক প্লেস বলে সেই যাত্রায় বেঁচে গিয়েছিলাম। আর কি, হা হা হা। আমি স্টুপিড কাণ্ড কারখানাগুলো। আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায়। জুইয়ের ভয়ে তখন উত্তেজিত ভঙ্গিতে দৌড়াতে দৌড়াতে গুটি কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ করেই সেই লোকের সাথে ধাক্কা খেয়ে বসি। আসলে ধাক্কা বললে ভুল হবে, আমি দৌড়াতে দৌড়াতে লোকটার পিঠের উপর পড়ে যাই, যার জন্য লোকটার গায়ে তৎক্ষণাৎ লেপ্টে যায় আমার অর্ধ খাওয়া আইসক্রিমটা।
এতটুকুতে আর সিন শেষ হয়নি। তারপর যেটা হয়েছিল সেটা আরও করুণ দশা। লোকটার পিঠে ধাক্কা লেগে পড়তে গিয়ে নিজেকে বাঁচাতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পেছন থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলে ঘটে হিতে বিপরীত। লোকটার পিছনের কাপড়টা ছিঁড়ে ফুঁড়ে লোকটা সহ ঠাস রাস্তায় গড়াগড়ি করে পড়ে গেলাম তখনই। নিচে পড়ে কোনোয় আর কোমরে ব্যথা পেয়ে মাগো বলে মৃদু চিৎকারে আশেপাশে তাকাতেই দেখলাম একটা দামি আইফোন আমার হাতের কাছে রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মোবাইলের ডিসপ্লের যা অবস্থা, এই ফোন ইহকালে ঠিক হবে বলে আর মনে হচ্ছে না। ছোট মাথায় তখনই প্রশ্ন আসলো, এত দামি ফোনকে এইভাবে রাস্তায় ভেঙে ফেলে গেল কে? ইস, ফোনটা দেখতে কি নতুন, এত ভালো ফোন কেউ ভাঙে? এই ফোনের মালিক নিশ্চয়ই উগ্রবাদী পাষাণ বড়লোক হবে। টাকার গরমে রাস্তায় এত দামি ফোন ভেঙে চলে গেছে। ছ্যাঃ, এই যাতে অসভ্য হওয়ার নয়। এক মুহূর্তের জন্য নিজের ব্যথা ভুলে ফোনের দিকে তাকিয়ে আনমনে বলে উঠলাম, আহারে, এত দামি আইফোনটা কোন পাষাণে ভাঙছে আল্লাহ জানে। মানুষ বড়লোক হলে যা হয় আর কি, টাকার দাম নাই এদের কাছে। এইসব জাতির টাকা পয়সা দখল করে সরকার কেন যে বাংলাদেশ বর্ডার পার করে দেয় না আল্লাহ জানে। রোহিঙ্গা হয়ে পরের দেশে ঘুরলে বুঝবে টাকার কি মায়া। কথাটা বলে হাত বাড়িয়ে ফোনটা তুলতে গেলে বুঝলাম আমার হাত কোথাও আটকে আছে। হাত নড়াতে গিয়ে রাস্তার সাথে ঘষা লাগতেই ব্যথায় আহ করে উপরের দিকে তাকাতে আঁতকে উঠলাম মুহূর্তেই। আল্লাহ, আমি শেষ। এতক্ষণ যাবৎ ভুলে যাওয়া ঘটনাগুলো একে একে মনে পড়ল আমি কাউকে নিয়ে রাস্তায় পড়েছিলাম। ভয়ে আটকে সিটিয়ে গিয়ে লোকটার শক্ত মুখ পানে এক পলক তাকিয়ে দেখে মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালাম ভাঙা ফোনটার দিকে। যা বোঝার তখনই বুঝে গেলাম, এই ফোনটা ভাঙার আসামি অন্য কেউ না, আমি নিজেই। তখন আমার ধাক্কা লাগায় লোকটার ফোন কান থেকে নিচে পড়ে ভেঙে গেছে। নিজের ভুলে এবার বেশ জোরে সোরে কান্না পেল আমার ভয়ে। এত দামি আইফোন ভেঙে কি যে করব ভেবে না পেয়ে এক মুহূর্তের জন্য ইচ্ছা হলো হাত পা ছড়িয়ে রাস্তায় বসে কান্না করি। বহুত কষ্টে নিজের কান্না আটকে রেখে আইফোন থেকে দৃষ্টি সরিয়ে আবারও মাথা তুলে অপরাধীর চোখে লোকটার দিকে তাকাতেই আতকে চমকে উঠলাম। রাগী ওই রক্তিম চোখ জোড়া দেখে তখনই আমার খেয়াল হলো, আরে, লোকটা তো আমার পরিচিত। সর্বনাশ, ফোন ভাঙার জন্য আর কোনো মানুষ পেলাম না। সোজা কলেজের ভিপির ছেলে রিত খানের ফোনটাই ভাঙতে হলো আমায়। শেষ, আমি শেষ। আতঙ্কে যখন বুক ঠকঠক করে কাঁপছিল তখনই আমার ভয়টা বাড়িয়ে দিল রিত খানের চাপা গর্জন, হোয়াট দ্য হেল! আমার উপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে যখন ওনার পাঞ্জাবিতে টান খেলো তখন ওই চাপা গঞ্জনে এই কথাটা বলে উনি তখন আমার দিকে ঝুঁকে রয়েছেন, কারণ ওনার পাঞ্জাবির এক অংশ ছিঁড়ে আমার হাতের মুঠোয়। আমি আতঙ্কিত চোখে ওনার দৃষ্টি অনুসরণ করে আমার হাতের দিকে তাকাতেই বুঝলাম ওনার গর্জন ছাড়ার কারণটা। অসহায়ত্ব আর বুক ধড়ফড়ে এবার সত্যি সত্যি আমার হাত পা ছড়িয়ে ছিটিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে ইচ্ছে করলো। অবশেষে নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। রাস্তায় ওই অবস্থায় শুয়ে থেকে দু হাতে মুখ ঢেকে অতিরিক্ত ভয়ে কেঁদে উঠলাম। লোকটার ফোনটা ভেঙে কান্নায় আটকাতে পারলেও যখন দেখলাম লোকটার পিঠের কলার থেকে কোমর অবধি সাদা পাঞ্জাবি ছিঁড়ে আমার হাতে ধরে আছে, তখন কি আর কান্না থামানো যায়? এ তো বড় ভুল। ভুল নয়, ঘোর অপরাধ। এত বড় অপরাধ কি করে স্বাভাবিক থাকা যায়? না, যায় না। আমারও তো এই মুহূর্তে ইচ্ছে করছে কাঁদতে কাঁদতে একটা সাগর বানিয়ে ফেলি। সেই সাগরের পানিতে হৃদ নামক লোকটিকে ভাসিয়ে দূরে কোথাও পাঠিয়ে দিই, যাতে আমি বেঁচে যাই। আমার কান্নার মধ্যে লোকটা উঠে দাঁড়ালো। আমি তখনও কেঁদে যাচ্ছিলাম, তবে আঙ্গুলের ফাঁক দিয়ে লোকটাকে দেখছিলাম। কি করে লোকটা? গায়ের সাদা পাঞ্জাবিটা ঝেড়ে উঠে রাগে কটকট করে ঘাড় বাঁকিয়ে নিজের পিঠ দেখতে চায়। অল্প একটু দেখে বুঝতে পারলো ওনার পাঞ্জাবিটা শেষ। তাই যাবার আগে কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক শেষ হলে উঠে দাঁড়ান, নয়তো গাড়ির চাকার সাথে বেঁধে সোজা থানায় নিয়ে যাব। এখানকার থানা আমার, পুলিশও আমার। শুধু আসামি হয়ে সারা জীবন পচে মরতে হবে আপনাকে। হাড়হিম করা হুমকিতে কেঁপে উঠলাম আমি। সর্বনাশ! থানা পুলিশ করলে আমি শেষ। আমার আব্বু আস্ত রাখবে না আমাকে। তৎক্ষণাৎ উঠে বসলাম, ভেজা চোখে আস্তে ধীরে উঠে দাঁড়ালাম। অপরাধীর মতো মাথা নত করে কান্না ভাঙা গলায় মিনমিন করে বললাম, সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ওনার হৃদ উত্তর না পেয়ে অপরাধীর চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনার। উনি কেমন কপাল কুঁচকিয়ে তাকিয়ে আছে আমার দিকে। দৃষ্টিতে শীতলতা নেই,
খানিকটা রাগ আছে, তবে বেশটা বিরক্তির প্রকাশ। আমি ভয়ে কাঁচুমাচু করে এদিক সেদিক তাকিয়ে আবারও রাস্তা খুঁজছিলাম। তখনই আমার পায়ের কাছ থেকে দেখলাম হৃদ ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছে। প্রথমে ভাবলাম হয়তো আমার বইয়ের ব্যাগ তুলে দিবে আমায়, কিন্তু না। উনি আমার ধারণা মিথ্যে করে যখন আমার পায়ের কাছ থেকে রিফাত ভাইয়ের দেওয়া প্রেম চিঠি আর গোলাপ ফুল তুলে নিজের হাতে নিলেন, তখন ওই ভয়ে চমকে উঠলাম। আল্লাহ! উনি আমার চিঠি হাতে নিচ্ছেন কেন? লজ্জায় অস্বস্তি বোধ করতেই উনি উঠে দাঁড়িয়ে চিঠি আর ফুল নিয়ে উল্টে পাল্টে চিঠির খামটা আর গোলাপ দুটো দেখে আমার দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বললেন, লাভ লেটার? আমি অস্বস্তিতে আছড়ে পড়ছিলাম বারবার, কিছু বলার মতন গলা দিয়ে কথা বের হচ্ছিল না। গলা ভীষণ কাঁপছিল। হঠাৎ করে বড্ড পানির তৃষ্ণা অনুভব করলাম। বুঝলাম আমি ওনাকে ভয় থেকে ভীষণ লজ্জা পাচ্ছি। তাই হুট করে হাত বাড়িয়ে ছোঁ মেরে ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলে নিতে পারলাম না, কারণ উনি আমার থেকে আরও এক ধাপ এগিয়ে তৎক্ষণাৎ চিঠিটা মাথার উপর তুলে ফেললেন। হাঁসফাঁস করে বললাম, এটা দিন আমাকে। কেন? ওটা আমার ছিল। আমার ছিল বলতে এখন নেই, শব্দটা অতীতে চলে গেছে। বর্তমানে এটা আমার। আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি তাই এটা আমার। লোকটার অদ্ভুত কথায় বোকার মতন তখন তাকিয়ে রইলাম। কি বলে এসব? আমার চিঠি? ওনার কি করে হয় আবার? রিফাত ভাইয়ের সাথে কি উনি প্রেম করবে? ছেলে হয়ে ছেলের সাথে প্রেম? তখনই উনি গম্ভীর গলায় বলে ওঠে, আউট! বিষণ্ণ নিয়ে বলে উঠলাম, মানে? আমার কথা হেলদোল হলো না ওনার। গোলাপ দুটি ঢিল মেরে ফুটপাতের ড্রেনে ফেলে হাতের চিঠিটাও মুষ্টিবদ্ধ দলা মুচড়া করে ড্রেনে ফেলে দিয়ে আমার দিকে তাকালেন। হাতের ঘড়িটা এক পলক দেখে দায় সারা উত্তরে বললেন, এই এই শেষ। নেক্সট টাইম আর আমার চোখের সামনে পড়া নিষেধ। কথা অমান্য হলে জীবনও শেষ। মানে, এটা কোনো কথা? কেউ কি কারোর সামনে ইচ্ছে করে যায় নাকি? আমি কি এখন ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছি ওনার সাথে? সব কিছু অনাকাঙ্ক্ষিত। এর জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? আমার মতো অপরিচিত মেয়ের সাথে ওনার কি শত্রুতা? আমি প্রথম দিন থেকে কেন বাজে আচরণ করছে, এখন আবার মারার হুমকি দিচ্ছে। আচ্ছা, লোকটা সন্ত্রাসী টন্ত্রাসী নয় তো? হতে পারে, হুজ নোজ। যদি দেখা হয় তো? আমার হঠাৎ প্রশ্নে ওনার মধ্যে হালকা পরিবর্তন ঘটল। এক কদম এগিয়ে এসে আমার দিকে হালকা ঝুঁকে ওনার হৃদ আঙ্গুলে বন্দুকের মতো তাক করলো আমার গলার উপর ও থুতনির নিচে। বেশ সিরিয়াস গলায় বলল, কথার অবাধ্য হলে গুলি যে কোথায় করব নিজেও জানি না। অপরিচিত কাউকে যে এইভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না। আমি অপরিচিত হয়েও যদি আমার সাথে এমন ব্যবহার করে, তাহলে পরিচিত মানুষদের সাথে কি করেন উনি আল্লাহ জানেন। এমন উগ্রবাদী তেরা মানুষটার গার্লফ্রেন্ডগুলো টিকে তো? বড্ড জানতে ইচ্ছে করলো আমার ছোট্ট মনে। তারপর মুখ বাঁকিয়ে প্রশ্নটা করার সাহস হলো না। আবার চুপও রইলাম না। ভয়াত্ম মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বললাম, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমি তো ইচ্ছে করে আপনার ফোন ভাঙিনি। ভুল। আউট! লোকটার গম্ভীর গলার কেঁপে উঠলাম আমি। আবারও অপমান? এবার তো আমি ওনার রুমে নেই, রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তায় থেকে আউট হয়ে কোথায় যাব? আকাশে? অপমান সহ্য করতে না পেরে বলে ফেললাম, অপরিচিত মানুষদের সাথে ভালো ব্যবহার করতে হয়। আমার কথায় যেন চটে গেলেন উনি। তির মেজাজে চিবিয়ে চিবিয়ে বলল, জ্ঞান দিতে বলেছি? আপনার শুকরিয়া আদায় করা দরকার। আপনি আমার পরিচিত কেউ নন। নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন, সেই ডানার পাখনাগুলো কবে ছাঁটাই করে হয়ে যেত আমার হাতে। নাও আউট! লোকটা রাগান্বিত মেজাজ ভয়ে ছিটিয়ে গেলাম আমি। কি সাংঘাতিক লোকটা! রেগে গেলে আর কিছু বলার সাহস পেলাম না। ব্যাগ নিয়ে যে বেগে দৌড়ে এসেছিলাম সেই বেগেই দৌড়ে পালিয়ে গেলাম। জীবনে বেঁচে থাকলে সজ্ঞানে কখনো লোকটার সম্মুখীন হব না। অসভ্য নেতা! মায়া যেতেই হৃদ বিরক্তির চোখ তুলে নিজের ভাঙা ফোনটার দিকে তাকালো। জরুরি ভিত্তিতে চট্টগ্রামে এসেছিল দাদা বাড়িতে, কিন্তু মাঝে গাড়ির টায়ার পাংচার হওয়ায় বডিগার্ড পাঠিয়েছে গাড়িটা চেঞ্জ করাতে। এর মধ্যেই ফোন আলাপ করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে মায়ার আগমনে ফোনটা ভাগলো। এমন না সে ফোন ভাঙায় রিয়্যাক্ট করতো না, অবশ্যই রিয়্যাক্ট করতো, কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার রিয়াকশনটা উল্টো দিকে চলে যায়। মেয়েটাকে দেখলে কেন যে তার বড্ড পরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ে। আজ বিগত ১.৫ বছরের উপর হয়েছে তার হঠাৎ বিয়েটার সময়কাল। এতদিন তার তেমন একটা বিয়ে সম্পর্কে জানতে ইচ্ছে হয়নি, কিন্তু সেদিনকার কলেজ ফাংশনে মেয়েটিকে দেখে তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ল ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো। হ্যাঁ,
সেদিনের শহরে রাতের অ্যাক্সিডেন্টে তার হুঁশ তেমন ছিল না, যার জন্য সাহায্যকারী মেয়েটার মুখ স্পষ্ট দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখেছিল সে তার বইয়ের নামটা রিক্তা ইসলাম মায়া। বাড়ির নাম ছিল ব্রাহ্মণবাড়িয়া, ব্যাস এতটাই দেখেছিল। তার বইয়ের সম্পর্কে আর কিছু জানে না সে, জানার ইচ্ছাও নেই। কিন্তু সেদিন ফাংশনে এই ইসরাত নামক মেয়েটাকে মুখে ব্রাহ্মণবাড়িয়ার শব্দটা শুনে চোখ তুলে তাকিয়েছিল সে। দেখেছিল মেয়েটাকে, বেশ পরিচিত মনে হয়েছিল মুখটা। সে প্রথমে সন্দেহ করেছিল মেয়েটা তার বউ হতে পারে ভেবে। এজন্য মূলত ফাংশন শেষে দ্বিতীয়বার সাক্ষাতে সেই মেয়েটার নাম জিজ্ঞেস করেছিল। কিন্তু মেয়েটার নাম ইশরাত জাহান বলায় তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয়। কিন্তু তারপরেও কেন যেন মেয়েটাকে দেখলে তার রাগ হয়, তাও জানে না। সে কি আশায় ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়া বউটা হতে পারে? এজন্য হয়তো। যদিও মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো তাহলে বাকি বউ দিয়ে আর কি দরকার? কোনো দরকার নেই। বিয়েটা সে মানে না। এমন হঠাৎ বিয়ের ভিত্তি নেই তার কাছে। যেখানে এই বেয়াদব মেয়েকে তো বউ হিসাবে আরও দরকার নেই। নিজের চিন্তাভাবনায় হৃদ নিজেই ফোড়ন কাটল তৎক্ষণাৎ। নিজের ভাবনায় নিজেই বিরোধিতা করল। না, এই বেয়াদব মেয়েটাকে তার বউ হিসেবে নিজের জন্য দরকার না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটা তার বউ হওয়ার দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানো বের করতো। মাথায় তুলে আশ্রিয়ে আশ্রিয়ে যদি দম না বের করতো তাহলে তার রাগটা কিছুতেই কমতো না। বেয়াদব নারী। হৃদের চিন্তাভাবনার মাঝে গাড়ি এসে থামলো। আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পিছনের দরজা খুলে দিতেই হৃদ গম্ভীর মুখে উঠে বসলো গাড়িতে। ড্রাইভারের সাথে আসিফ সামনে বসতেই গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ গা এলিয়ে ছিটে বসতেই সামনে থেকে আসিফ প্রশ্ন করলো, ভাই আপনার পাঞ্জাবি ছিঁড়ল কিভাবে? কিছুক্ষণ আগে তো ভালোই ছিল। হৃদ আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে বসলো। আসিফের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নিজ বাক্যে বলল, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017-তে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে নরসিংদী জেলায় যেটা হয়েছিল। হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, হ্যাঁ জি ভাই, মনে আছে। আসিফের সম্মতিতে হৃদ পুনরায় সিটে গা এলিয়ে দিতে দিতে বলল, বুঝেছিস আসিফ, আমার না একটা বিয়ে হয়েছিল সেদিন রাতে। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করা মেয়েটাই আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসটাও দেখা হয়নি। নাম পরিচয় কিছু জানি না, শুধু বউটার কণ্ঠটা একটু করে মনে আছে। এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করার দরকার। যা তো, তোর পলাতক ভাবির খোঁজ করত। অনেক তো হলো তার লুকিয়ে চুরিয়ে বেড়ানো, এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে। হতবাক আসিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ ভাই বিয়ে করেছে? কই, সে তো জানে না। তাকে বললনি এতদিন? এত বড় সত্যি কথাটা যদি কোনো কারণে খান পরিবারের কানে যায় তাহলে তোড়পাড় হয়ে যাবে, সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসবে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বইয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে এমনটাও নয়। নিশ্চিত কি কিছু একটা মনে আছে। আসিফ জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে হৃদকে আর কিছু বলার মতো সাহস পেল না। কারণ হৃদের পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা একদমই পছন্দ করে না। হৃদ নিজ থেকে যতটুকু বলবে ততটুকুই সবাই শুনতে পারবে। এর বেশি প্রশ্ন করার নিষেধ। চলবে ইনশাআল্লাহ।